একটা খুন হয়েছিল এক হোটেল রুমে, আর এই খুনটা যিনি করেছেন তিনি নিজেই বলছেন আমি খুন করেছি। কিন্তু ঘটনাটা কি এতটাই সোজা যতটা মনে হচ্ছে? না ভাই, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে সত্যি আর মিথ্যে দুটোই মাস্ক পরে আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, যার প্রতিপদে মনে হয় আরে এ তো আসল অপরাধীকে ধরে ফেলেছি, কিন্তু পরবর্তীতেই দেখা যায় না, তোমার অনুমান পুরোপুরি ভুল। ঠিক তেমনই আমাদের আজকের গল্পটি, যেখানে একেবারে শেষ মিনিট পর্যন্ত বুঝতে পারবে না যে আসলে কে শিকার এবং কে শিকারী। বলছিলাম অসাধারণ এক থ্রিলার মুভি ইভারোর কথা। তো চলো বেশি স্পয়লার না দিয়ে একসাথে শুরু করি আজকের রহস্য ভরা গল্পটি। গল্পের শুরুতেই আমাদের সাথে পরিচয় হয় সামিরার। সামিরা এই শহরের একজন নামকরা ক্ষমতাশীল ইন্ডাস্ট্রিয়ালিস্টের স্ত্রী। কোনো এক কাজে সামিরা কেরালার কুন্নরের একটি রিসর্টে যায়, আর সেখানে এমন এক দুর্ঘটনা ঘটায় যা পুরো শহরকে প্রশ্নবিঘ্ন করে তোলে। পুলিশ ডিপার্টমেন্টের একজন বড় অফিসার ডিএসপি অশোককে সামিরা গুলি করে হত্যা করে। এমন হত্যা করার পরে পুলিশকে নিজে ফোন করে আত্মসমর্পণ করে। পুলিশ তাড়াতাড়ি ঘটনাস্থলে গিয়ে সামিরাকে গ্রেপ্তার করে নেয়। এখন সবার মনে একই প্রশ্ন, কেন সামিরা এমন কাজ করলো? কি লুকিয়ে আছে এই ঘটনার পেছনে? আর গ্রেপ্তার হওয়ার পরেই বেরিয়ে আসে আসল ঘটনা। সামিরা আসলে গিয়েছিল আয়ুর্বেদিক চিকিৎসার জন্য, আর সেখানে থাকার জন্য একটি রিসর্টে উঠেছিল। আর এরই মাঝে হঠাৎ করে ডিএসপি অশোক সেখানে চলে যায়। এরপর সে সামিরাকে একা পেয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। তখন সামিরা আত্মরক্ষার জন্য অশোককে গুলি করে মেরে ফেলে। তবে সামিরা একজন শিল্পপতির স্ত্রী, তার প্রভাব প্রতিপত্তিও কম ছিল না, তাই তো কয়েকদিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যায়। আর তখনই মিডিয়ার সামনে এসে সে এক বোমা ফাটায়। এরপরে সে একটি প্রেস কনফারেন্স করে এবং সমস্ত ঘটনা সেখানে খুলে বলে। সামিরা জানায় ডিএসপি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, তাই আমি নিজেকে বাঁচানোর জন্য তাকে হত্যা করেছি। আচ্ছা, আমি কি ভুল করেছি? ধর্ষকদের মেরে ফেলা কি কোনো ভুল কাজ? আজ আমি সমস্ত মিডিয়ার সামনে বলতে চাই, এই ঘটনা আমার মনকে ভাঙতে পারবে না। আজ থেকে আমি আমার নিজের জন্য নয়, বরং সমস্ত ধর্ষণ শিকারী মেয়েদের জন্য বেঁচে যাব। অন্যদিকে পুলিশের উপরে চাপ পড়ে, কারণ এক উচ্চ পদস্থ অফিসার এক ধর্ষণের চেষ্টা করেছে। পুরো পুলিশ ডিপার্টমেন্টেরই বদনাম হচ্ছে। এই জন্য পুলিশ মামলাটা এসআই বিক্রমকে দেয়, কারণ বিক্রম পুলিশ ডিপার্টমেন্টের একজন নামকরা পুলিশ অফিসার। এরপর আমরা দেখতে পাই সামিরার কাছে একটি কল আসে। তাকে কলটি করেছিল তার লয়ার ব্যানার্জি। সে খুবই হন্তদন্ত হয়ে তাকে নিউজ দেখতে বলে। আসলে ডিএসপি অশোকের ফ্যামিলি থেকে খুবই বিখ্যাত লয়ার রত্নাকর শেট্টিকে নিয়োগ করেছে। তখন ব্যানার্জি বলে আমাদেরকে এখন আরও বেশি সতর্ক থাকতে হবে। সামিরা বলে আমার কাছে তো সব প্রমাণ আছেই, এমনকি বিশেষ করে সিমেন্ট রিপোর্টও আছে। আমার কাছে ওরা যত বড়ই লয়ার হোক না কেন, সত্যর সামনে তো আর কিছুই করতে পারবে না। ব্যানার্জি বলে রত্নাকর প্রমাণ নিয়ে ঝামেলা করতে পারে, আর কালকেই কোর্টের প্রথম হিয়ারিং। আমাদেরকে আগের থেকে জানতে হবে কাল পুলিশ এবং রত্নাকর কোর্টে কি প্রমাণ দেবে। তুমি চিন্তা করো না, আমি একটি ব্যবস্থা করছি। আমি জেনেছি পুলিশের পক্ষ থেকেই এসআই বিক্রান্ত এই কেসটি লিড করছে, আর এই পুলিশটা খুবই খারাপ একজন ঘুষখোর মানুষ। সে টাকার জন্য সব কিছু করতে পারে, তাই আমি আগের থেকেই তাকে 25 লাখ টাকা অ্যাডভান্স করে দিয়েছি। আজ তোমার সাথে সে দেখা করবে এবং জানাবে কাল পুলিশ কী রিপোর্ট দেবে। তুমি ওর সাথে একটু দেখা করে নিও। আসলে ব্যানার্জি তখন কিছু দরকারি কাজে বাইরে যাচ্ছিল, আর সেই সময়টাতেই বিক্রম আসে সামিরার সাথে দেখা করতে। তবে সে এখন এসেই সর্বপ্রথমেই একটি সিগারেট ধরাতে নেয়। সামিরা জানায় এখানে সিগারেট খেলে নাকি অ্যালার্ম বেজে উঠবে। এসব কথা শুনেই বিক্রম কোনো কথা না বলে ফায়ার অ্যালার্মের ব্যাটারি খুলে ফেলে। তারপরে সিগারেট জ্বালিয়ে বলে আমি সব কিছুই নিজের মতো করে করি, আমি কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করি না। এরপর সে বলে চলুন এখন কেস নিয়ে বিস্তারিত কথা বলি, আশা করছি আপনি আমাকে সমস্ত সত্যি কথা বলবেন। তখন বিক্রম বলে আপনি ডিসিপির ওপরে মোট 6টি গুলি চালিয়েছেন, কিন্তু ও তো প্রথম গুলিতেই মারা গেছে, তাহলে এতগুলো গুলি চালানোর কি দরকার? সামিরা বলে ও আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, 6টা কেন, আমার হাতে যদি 1000টা বুলেটও থাকতো তাহলে আমি সবগুলোই তার দেহে গেঁথে দিতাম। এরপর আমরা কিছুটা অতীতে ফিরে যাই, যেখানে দেখানো হয় কিভাবে অশোক সামিরার রুমে প্রবেশ করে আর সামিরার উপরে জোর করতে থাকে। তখন সামিরা টেবিলের ওপরে অশোকের বন্দুক দেখতে পায়। সে তাড়াতাড়ি ফোন দিয়ে অশোকের মাথায় মারে এবং টেবিলের ওপর থেকে বন্দুক নিয়ে তাকে গুলি করে। এরপর বিক্রম তাকে একটি কঠিন প্রশ্ন করে, আচ্ছা আপনি তো আগে আপনার স্বামীর অফিসে রিসেপশনিস্ট হয়ে 5 বছর কাজ করেছেন, তাহলে সেখান থেকে হঠাৎ করে কিভাবে তার স্ত্রী হয়ে উঠলেন? এই কথা শুনে সামিরা বেশ হকচকিয়ে যায়। এরপর সে বলতে থাকে আমাদের ভালোবেসেই বিয়ে হয়েছিল, আর ভালোবাসা তো যে কারোর সাথে হতে পারে, তাই না? বিক্রম তখন বলে তাহলে আমার মনে হয় আপনার স্বামী আপনাকে ভালোই বাসে না। তারপর সে তাকে কিছু ফটো দেখায় এবং বলে এই ফটো দেখে বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে তেমন কেমিস্ট্রি নেই, দেখুন কত দূরে দূরে দাঁড়িয়ে আছেন, সেখানে সে আপনার হাতটা পর্যন্ত ধরেনি। যদি সে আপনাকে ভালোবাসতো তাহলে কি এমনটা হতো? তবে সামিরা বলে এমন কিছুই না, আমরা দুজনে ব্যক্তিগত জীবন কিছুটা প্রাইভেট রাখতে ভালোবাসি। তখন বিক্রম বলে তাহলে হয়তো আপনার স্বামী তার প্রাইভেট লাইফকে একটু বেশিই প্রাইভেট রাখছে। আর সে একটি ফটো দেখায় এবং বলে আমি এটি একটি ডেটিং সাইটে পেয়েছি, তবে এটি কোনো মেয়েদের ডেটিং সাইট নয়, এটি একটি ছেলেদের ডেটিং সাইট।
তাই হয়তো এই ছবিটা প্রমাণ করে যে আপনার স্বামী সম্ভবত একজন গে, সে একজন সমকামী। আর মনে করুন, আমি একজন এসআই হয়ে যদি এত কিছু বের করে ফেলতে পারি, তাহলে তো রত্নাকর এর থেকে বেশি কিছু বের করবে। এরপরে বিক্রম আরও বলতে থাকে, রত্নাকর হয়তো আদালত আপনাকে জিজ্ঞেস করবে, আর এই সমস্ত জিজ্ঞেস করে আপনাকে বলতে চাইবে অশোকের সাথে আপনি সম্পর্ক জড়িয়েছিলেন, আর আপনি নিজেদের কোনো পার্সোনাল ঝগড়ার কারণে তাকে খুন করেছেন। আর যদি সে এটি প্রমাণ করতে পারে, তাহলে আপনার ধর্ষণের অভিযোগটাও কিন্তু একেবারেই দুর্বল হয়ে যাবে। তাই প্লিজ আমাকে সমস্তটা সত্যি বলুন। তখন স্বামীরা একটু স্থির হয়ে বলে, আমার স্বামী রাহুল আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর এই বিয়ের প্রস্তাবে আমিও রাজি হয়ে যাই। কিন্তু বিয়ের পরে আমি জানতে পারি রাহুল আসলে একজন সমকামী, কিন্তু সে আমাকে খুবই ভালোবাসতো, যত্ন করত, তাই আমি তাকে ছেড়ে যাইনি। আর আপনি যে অশোকের কথা বলছেন, তাকে আমি শুধুমাত্র 1 বছর ধরে চিনি, তাও আমার স্বামীর দৌলতে। তার মিটিংয়ে সে সিকিউরিটি হেড হয়ে থাকতো। আর এরপরে বিক্রম তাকে একটি ভিডিও ক্লিপ দেখায় এবং বলে, এটা দেখে তো মনে হচ্ছে আপনি তার জন্য গেটটা খোলা রেখেছিলেন, সে কোনো বাধা ছাড়াই আপনার ঘরের ভেতরে ঢুকে গেল। স্বামীরা বলে, না, এমন কিছুই না, আমি আসলে সেদিন দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম। তখন বিক্রম জানায়, অশোক 1:30টার দিকে আপনার ঘরে ঢুকেছিল, আর আপনি তাকে গুলি করেন 1.5 ঘন্টা পর, মোটামুটি 3টার দিকে। এর মানে 1.5 ঘন্টা ধরে কি আপনার সাথে সে ভালোবাসার সম্পর্ক করছিল? স্বামীরা রেগে গিয়ে বলে, প্লিজ আপনি এই সমস্ত বাজে কথা বলা বন্ধ করুন। বিক্রম তখন বলে, ম্যাডাম, মিথ্যে তো আসলে আপনি বলছেন। আর এই কথা বলে সে তার ব্যাগ থেকে পুরাতন একটি ফটো বের করে, 2010 সাল একটি কলেজ ফটো, যেখানে দেখা যায় সামিরা এবং অশোক দুজনেই ছিল। এই ফটোটা দেখে সে বলে, আপনি কিছুক্ষণ আগেই আমাকে বললেন আপনি অশোককে চেনেন মাত্র 1 বছর ধরে, তাহলে এটি কি? এই ফটো তো অন্য কথাই বলছে। এটা যদি রত্নাকর বের করে ফেলে, তাহলে কিন্তু আপনি পুরোপুরি খালাস। তাই এখন বলছি, পুরো সত্যটা আমাকে খুলে বলুন। সামিরা এবার সত্য কথা বলতে শুরু করে। রাহুলের সাথে বিয়ের কয়েক বছর পর সামিরা একদিন শপিং করতে গিয়েছিল, আর সেখানেই তার অশোকের সাথে দেখা হয়। এরপর তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। আর একদিন হঠাৎ করে নাকি অশোক তাকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে। সামিরাও তাকে মানা করে না, আর এরপরে তারা সেই রিসোর্টে আসে। সামিরাও নাকি ইচ্ছে করেই দরজাটি খোলা রেখেছিল, কারণ তারা সেখানে বেশ সুন্দর সময় কাটাচ্ছিল। কিন্তু সেদিন হঠাৎ করেই অশোক দরজা বন্ধ করে দেয় এবং সামিরার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতে থাকে। তাই সে নাকি বাধ্য হয়ে তাকে হত্যা করে। বিক্রম তখন বলে, কিন্তু আদালতে রত্নাকর আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে 1.5 ঘন্টা আপনি কি করেছেন তার সাথে। আপনি হয়তো তখন বলবেন দুর্বলতার কারণে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর যখন আপনার জ্ঞান ফিরে আসে তখন সে আপনার সাথে বাজে কাজ করার চেষ্টা করছিল। চিন্তা করবেন না, এই কাহিনীর মেডিকেল রিপোর্ট আমি বানিয়ে দেব। আর অন্যদিকে দেখা যায় সামিরার উকিল ব্যানার্জি সেই রিসোর্টে যায় কিছু একটা খোঁজার জন্য, কিন্তু যেখানে গিয়ে দেখতে পায় পুলিশ সেখানে পাহারা দিচ্ছে। এদিকে এই সমস্ত কথা বলার সাথেই এসআই বিক্রমের কাছে একটি ফোন আসে। ওই ফোনে 1 বছর আগে একটি মিসিং কেস নিয়ে কথা হয়। বিক্রম সেই লোকটিকে বলে, আমি এখন ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলছি। তবে এই ফোন কলটায় সামিরার কেন জানি ইন্টারেস্টেড ফিল হয়। বিক্রমকে জিজ্ঞেস করে, এই মিসিংটা কী নিয়ে? তখন বিক্রম বলতে থাকে, আর বলবেন না, একটি কেস আছে যেটি আমি সলভ করতে পারিনি, আর এই কেসটা সলভ করতে না পেরে আমি কিছুটা ডিপ্রেশনেও আছি। তখন সামিরা বলে, আচ্ছা, আমাকে কি একটু ডিটেলস বলা যায় যে কী ঘটেছিল? তারপর আমরা ফ্ল্যাশব্যাকে এই ঘটনার গল্প দেখতে পাই। একটি ছেলে যার নাম আদর্শ, সে তার বাবাকে 2 দিন ধরে খুঁজে না পেয়ে থানায় আসে। তার বাবার নাম হলো বিনয় বর্মা। তিনি একজন অফিসার ছিলেন এবং আদর্শ একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, কিন্তু তবুও সে এই শরীর নিয়ে বারবার থানায় আসে, তার বাবাকে খুঁজতে থাকে। তবে বারবারের মতোই টাকা ছাড়া তো কোনো কাজ হবে না, যার জন্য পুলিশ তার কোনো কাজই করে না। আর যখন এসআই বিক্রম জানতে পারে আদর্শের বাবার একটি রিসর্ট আছে, তাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, তখনই বিক্রম এই কেসটি নেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এবার বিক্রম তার তদন্ত শুরু করে। সেই তদন্ত অনুসারে সে আদর্শের বাড়িতে গিয়ে সবার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। রিসর্টের কেয়ারটেকারকে জিজ্ঞেস করলে সে বলে, সেদিন নাকি তিনি গ্রামবাসীদের সাথে কোথাও গিয়েছিলেন মন্দিরের সমস্যা নিয়ে। আসলে রাস্তার পাশে একটি মন্দির ছিল, কিন্তু সরকার সেটিকে ভেঙে রাস্তা বড় করতে চাইছিল। তবে এই কারণে গ্রামবাসীরা এটির প্রতিবাদ করে, আর সেদিন সেই কারণেই তিনি কালেক্টরের সাথে দেখা করতে গিয়েছিল। আদর্শের মা বলে, সেদিন তিনি নাকি আদর্শকে নিয়ে শহরের বড় একটি হসপিটালে গিয়েছিল কেমোথেরাপির জন্য। আর ফিরে আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। ঠিক তখনই রাস্তার ধারে সেই মন্দিরের পাশে একটি মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল বৈষ্ণবী। মেয়েটিকে একা হাঁটতে দেখে তিনি তাকে লিফট দেয়। মেয়েটি নাকি এখানে ট্রেকিং করতে এসেছিল, কিন্তু সে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে গিয়েছে, যার ফলে আমি তাকে সাথে করে এখানে নিয়ে আসি। কিন্তু মেয়েটি হঠাৎ করেই আমাদেরকে কোনো কিছু না বলেই এখান থেকে চলে যায়। সব কিছু শুনে বিক্রমের কেমন যেন একটু খটকা লাগে। এরপরে সে বাইরে গিয়ে বিনয় বর্মার গাড়িটি দেখে। সেটির পাশের চিহ্ন দেখে বোঝাই যাচ্ছে গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর ঠিক তখনই বিনয় বর্মার মোবাইলে একটি কল আসে বালাজি কর্পোরেট ব্যাংক থেকে। তার নাকি লোন ক্লিয়ার হয়ে গিয়েছে। এই কথা শুনে বিক্রম এবং আদর্শ দুজনেই ব্যাংকে যায়। এখান থেকে তারা জানতে পারে তার বাবার এই লোন আরও 1 বছর বাকি ছিল, কিন্তু তার আগেই তিনি পুরো টাকাটা পরিশোধ করে ফেলেছে। এটির ডিটেলস চাইলে ব্যাংক থেকে জানায় বিনয় বর্মা নাকি শুধু 1 লাখ টাকা দিয়েছিল, বাকি 59 লাখ টাকা সিঙ্গাপুরের কোনো অ্যাকাউন্ট থেকে এসেছে, যার নাম চিরন্তনা।
কিন্তু তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউই চিরন্তন নামে কেউই ছিল না। বিক্রম তার বাবার ফোনটা আনলক করতে পাঠায়, সেটা ফিরে আসলেই দেখতে পায় তার ফোনে শেষ ফটো। হ্যাঁ, হয়তো ফটোটি একটি র্যান্ডমভাবেই উঠেছে। সেখানে গিয়ে দেখতে পায় রাস্তার পাশে একটি কালো গাড়ির সাইড মিরর ভাঙা অবস্থায় রয়েছে। এটি দেখে বিক্রম ভেবে নেয় হয়তো এই কালো গাড়িটির সাথে বিনয় বার্মার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে আরও একটা জিনিস খেয়াল করে, বিনয় বার্মার অ্যাকাউন্টে যতবারই টাকা আসতো তার আধ ঘন্টা পর হায়দ্রাবাদের পাঞ্জিকটা থানা থেকে তাকে কল করা হতো। এরপর বিক্রম বুঝতে পারে এই কেসটিকে সে যতটা সহজ মনে করছিল ততটা সহজ নয়, এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো এক রহস্যের জাল। কিন্তু সেই মুহূর্তেই বিক্রমের সিনিয়ররা তাকে সেই কেস থেকে সরিয়ে ফেলে, তাকে ট্রান্সফার করে অন্য একটি কেস হ্যান্ড ওভার করে দেয়। বিক্রম বুঝতে পারে এই কেসের সাথে হয়তো পুলিশ ডিপার্টমেন্টেরই কেউ হয়তো জড়িত রয়েছে, কিন্তু সে যেহেতু টাকা পেয়ে গিয়েছে তাহলে কি দরকার তার আর মাথা ঘামানোর। যার কারণে সে এবার আদর্শকে ইগনোর করতে শুরু করে। আদর্শ তার সাথে বহুবার দেখা করতে চায়, কিন্তু বিক্রম প্রতিবারই তাকে এড়িয়ে যায়। আর একদিন আদর্শ নিজেই চলে যায় বিক্রমের বাড়িতে, তার হাতে কিছু টাকা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, স্যার এই নিন আপনার বাকি টাকা, আমার আপনার দরকার নেই, আমি একাই বাবাকে খুঁজে বের করব। আমি ভেবেছিলাম টাকা দিলে হয়তো আপনি এই কাজটি করতে পারবেন, কিন্তু এখন দেখছি টাকা দিয়েও আপনার ক্ষমতা নেই আমার বাবাকে খুঁজে আনার। এই সব কিছু শোনার পর বিক্রমের মনটাও খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে শুধু টাকা দিয়ে সব কিছু পাওয়া গেলেও ইমোশন পাওয়া কখনোই সম্ভব নয়। বিক্রম আবারও থানায় আসে। এবার সে সিনিয়রদের নিষেধ থাকা সত্ত্বেও পার্সোনালি এই কেসটিকে সলভ করতে শুরু করে। আর টোল গেটে দেখতে পায় সিসিটিভি চেক করার সময় সেখানে একটি কালো গাড়ির সাইড মিরর নেই, সেটি ভাঙা অবস্থায় রয়েছে। আর সেই গাড়িটির একটি স্টিকার রয়েছে যেটি হায়দ্রাবাদের একটি রেন্টাল কোম্পানির, যার জন্য এবার বিক্রম সেই কোম্পানিতে গিয়ে যখন ডিটেল চেক করে তখন জানতে পারে সেদিন সেই গাড়িটি বৈষ্ণবী নামের মেয়ে রেন্ট করেছিল। এবার বিক্রম বৈষ্ণবীদের বাড়িতে যায়, কিন্তু বৈষ্ণবী বলে, না না, আমি কোনোদিন গাড়ি ভাড়া করিনি, কিন্তু আমার স্বামী মাঝে মধ্যে কাজের জন্য ওইদিকে যেত, হয়তো উনি ভাড়া করে নিতে পারে। আর বিক্রম জানতে পারে তার স্বামীর নাম অশোক কৃষ্ণ এবং সে পঞ্চাঘাট্টা পুলিশ স্টেশনের ডিএসপি। হ্যাঁ, এই অশোকই হলো সেই লোক যাকে স্বামীরা খুন করেছিল। আর তখনই বিক্রম অশোকের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু সেখানে আদর্শ ডিসিপির কাছে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য নেকটার গার্ডেনে গিয়ে পৌঁছায়। আদর্শ তাকে জানায় তার বাবা নিখোঁজ এবং তার থানা থেকে কেউ নাকি তার বাবাকে কল করতো। সে তার বাবার যখন ফটো দেখায় তখন অশোক বলে না, সে তাকে চেনে না। সে যখন বারবার তাকে জিজ্ঞেস করে তখন অশোক রেগে বলে, আমি কোনো বিনয় বার্মাকে জানি না। তখন আদর্শ জানায়, কিন্তু স্যার আমি তো আমার বাবার নামই বলিনি, তাহলে আপনি জানলেন কি করে আমার বাবার নাম বিনয় বার্মা? তাহলে আপনি অবশ্যই তার ব্যাপারে কিছু জানেন। এবার তার এরকম কথা শুনে অশোক রেগে যখন তার দিকে বন্দুক তাক করেই তখনই দেখতে পায় আদর্শ সেখানে নেই, সে ভূতের মতো উধাও হয়ে গিয়েছে। আসলে বিক্রম সঠিক সময় গিয়ে আদর্শকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। দুজনে যখন লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বেরোতে নেয় তখন আদর্শ হঠাৎ করে স্টেজের দিকে তাকায় এবং বলে, স্যার দেখুন, ওইখানে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওই হচ্ছে বৈষ্ণবী। বিক্রম যখন ওই দিকে তাকায় তখন দেখা যায় যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে সামিরা। তার মানে কেসের সাথে সামিরা এবং অশোক দুজনেই জড়িত। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয়। বিক্রম তখন সামিরাকে বলে, ওপর থেকে অনেক চাপ আসছিল, যার জন্য এরপরে আমি আর এগোতে পারিনি, এজন্যই তুমি আমাকে সমস্ত সত্যি কথা বলো। এবার সামিরা তাকে সত্য কথা বলতে শুরু করে। সামিরা এবং অশোক দুজনেই প্রেমিক প্রেমিকা ছিল, যদিও অশোকের বিয়ে হয়ে গিয়েছিল আর এদিকে সামিরারও রাহুলের সাথে বিয়ে ঠিক হয়েছিল আর দুজনেই কুন্নরে বেড়াতে গিয়েছিল। যখন গাড়ি ড্রাইভ করছিল তখন তাদের দুজনের মাঝে ছোটোখাটো একটি ঝগড়া লাগে আর সেই মুহূর্তে তাদের সাথে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। পুরো দোষটা সামিরার হলেও অশোক গাড়ি থেকে বেরিয়ে সেই গাড়িওয়ালার সাথে ঝামেলা করতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পাই এই লোকটি হলো বিনয় বার্মা। বিনয় তখন প্রমাণ হিসেবে সেই গাড়ির একটি ফটো তুলতে যাচ্ছিল, কিন্তু অশোক তার হাত ধরতে ভুল করে সেই র্যান্ডম ফটোটি তুলে ওঠে। তখনই সামিরা এসে ক্ষমা চায় আর দুজনে চলে আসে রিসর্টে। এরপর বিনয় বার্মা সেই রিসর্টে আসে কারণ সেখানে তার সাথে চিরন্তনের একটি মিটিং ছিল, কিন্তু অশোক বলে সেই নাকি চিরন্তনের মাধ্যমে টাকাটা পাঠিয়েছিল। আসলে বিনয় বর্মা তার রিসর্টটি বিক্রি করতে চাইছিল, যেটি অশোক চিরন্তনের মাধ্যমেই অ্যাডভান্স করেছিল। এখন বিনয় বর্মা বলে তার মতো বেয়াদবের কাছে কখনোই সে প্রপার্টি বিক্রি করবে না, তুমি যদি আমাকে 1000 কোটি টাকাও দাও তাও আমি এটি বিক্রি করব না। অশোকের তখন প্রচুর মাথা গরম হয়ে যায়, কিন্তু সামিরা এসে তখন তাকে দূরে সরায় এবং বিনয় বর্মার সাথে কথা বলতে শুরু করে। সে বলে এটি কোনো নৈতিক বিচার নয়। ওখানে বিনয় বর্মা তখন বলে, নৈতিক এবং অনৈতিকের কথা তো তুমি আমাকে বলো না, তোমার সাথে রাহুলের বিয়ে হতে চলেছে, তুমি কি জানো রাহুলের বাবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আর এখানে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করছো। এটা যদি তোমার হবু হাজব্যান্ড জেনে যায় তাহলে তোমার কি হবে? তখনই অশোক এসে তাকে একটি ঘুষি মারে এবং বিনয় বর্মা পাহাড় থেকে নিচে পড়ে যায়। তারা তখন কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। তখন একটি সিঁড়ি নিচে ফেলে দেয়। অশোক এবং সামিরা দুজনে নিচে নামতে শুরু করে। হঠাৎ করে অশোকের পা একটি পাথরের মাঝে আটকে যায়, যার কারণে সামিরা আবার নিচে এসে অশোককে সাহায্য করে।
তারপরে দুজনে চলে আসে বিনয় বর্মার লাশের কাছে, কিন্তু তখনও তিনি মারা যাননি। সামিরা তাকে সাহায্য করতে যায়, কিন্তু অশোক তাকে জোর করে উপরে চলে যেতে বলে। সামিরা যখন উপরে উঠতে নেয় তখনই কেয়ারটেকার সেখানে চলে আসে, যার জন্য সামিরা আবারও নিচে নেমে আসে। অন্যদিকে ছেলেটি সিঁড়িটি উপরে তুলে নিয়েছে, আর তখন সেখানে বৃষ্টি চলে আসে, যার জন্য সামিরা এবার উপায় না পেয়ে আবার জঙ্গলের রাস্তা দিয়ে ফিরতে শুরু করে। এবং সেই সময় তার সাথে দেখা হয় আদর্শের মায়ের। তিনি আদর্শকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। সামিরা সেখানে নিজের পরিচয় দেয় বৈষ্ণবী, কিন্তু সামিরা যখন জানতে পারে সে বিনয় বর্মার স্ত্রীর সাথে রয়েছে তখন সে যেন আর ঠিক থাকতে পারে না। তারা দুজনে বাড়ির ভেতর গেলে সামিরা নিজের ফোনটি সেখানে চার্জে দিতে শুরু করে, এবং ফোনটি ওপেন হলে দেখতে পায় এটি বিনয় বর্মার ফোন। সে ভুল করে তখন নিজের ফোনের বদলে বিনয় বর্মার ফোন তুলে নিয়ে এসেছে। এবার সামিরা তখন সেখান থেকে পালিয়ে চলে আসে। এবার বিক্রম বলে, ঠিক আছে, কিন্তু আমি একটি কথা কিছুতেই মেলাতে পারছি না। 1 বছর আগে তুমি কন্নড়ে গিয়েছিলে অশোকের সাথে, তাহলে আবারও 1 বছর পরে তুমি সেই রিসোর্টেই কেন ফিরে গেলে? সামিরা তখন বলে কেউ নাকি তাকে ব্ল্যাকমেল করছিল, যার কারণে সে কোটি টাকা নিয়ে সেই রিসোর্টে যায়। আর সেই মুহূর্তেই সেখানে অশোক চলে আসে, তার মানে ব্ল্যাকমেলার অশোককেও এখানে ডেকে এনেছে। সামিরা নাকি সেখানে তার ভুল বুঝতে পেরেছিল এবং বিনয় বর্মার স্ত্রীর সাথে কথা বলে ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু অশোক রাজি হয়নি। কিন্তু সামিরার কান্না দেখে ফাইনালি অশোক রাজি হয়ে যায়। এরপর দুজনে রোমান্টিক কথা শুরু করে, ইন্টিমেট হয়। হঠাৎ করেই একটা সময় অশোক নিজের গান বের করে আর নিজে বাঁচার জন্য সামিরাকে মারতে যায়। তখন সামিরা টেবিলে থাকা ফোন দিয়ে অশোকের মাথায় জোরে বাড়ি মারে, আর পর মুহূর্তেই তার বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এর মাঝেই সামিরা জানতে পারে তার আইনজীবী ব্যানার্জিকে পুলিশ গ্রেপ্তার করেছে, কারণ সেই হোটেল রুমে সামিরা যে টাকা লুকিয়ে রেখেছিল সেই টাকা আনতেই ব্যানার্জি সেখানে গিয়েছিল। সামিরা তখন বলে, যদি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে 2 কোটি টাকা দেবো, কারণ আদর্শের ক্যান্সারের জন্য এই টাকাটির প্রয়োজন ছিল। এই কারণে বিক্রমও রাজি হয়ে যায় এবং সে বলে, দেখো এখন ব্যাপারটা এরকম হয়েছে, ব্যানার্জি ধরা পড়ে গিয়েছে। যখন তোমার কাছে এই ব্যাপারে জানতে চাইবে তখন তোমাকে সেই ব্ল্যাকমেলের কথাও জানাতে হবে। তখন বিনয় বর্মা এবং অশোক দুজনের কথাই সামনে চলে আসবে। রত্নাকর তখন এমনভাবে জানাবে যে সেই লাশটি কোথায় সেটি শুধু অশোকই জানতো, তাই তুমি তাকে মেরে ফেলেছো। এখন এটা থেকে তুমি বাঁচার জন্য অশোককেও মেরে ফেলেছো। এখন এটি থেকে বাঁচার একটি মাত্র উপায় রয়েছে, বিনয় বর্মার লাশ কোথায় সেটি যদি জানাও তাহলে আমি ডিএনএ রিপোর্টের উপর জোরজার করে এটি প্রমাণ করতে পারবো যে এর পেছনে অশোকই ছিল। সামিরা তখন জানায় বিনয় বর্মার লাশ কোথায় রয়েছে সেটা সে জানে না। বিক্রম তখন বলে, এটি কখনো সম্ভব নয়। যদি আমি পুলিশ অফিসার হয়ে ভাবি তাহলে বিনয় বর্মার মৃত্যুতে সবথেকে বেশি লাভ তোমার। যদি সে মারা না যেত তাহলে তোমার আর রাহুলের বিয়ে হয়তো কখনোই হতো না, তুমি তোমার এই লাইফস্টাইলও কখনোই পেতে না। আর হয়তোবা ব্ল্যাকমেলার তোমাকে অশোককে মারতে বলেনি, তুমি হয়তো নিজের ইচ্ছে অশোককে খুন করেছো, কারণ হয়তোবা অশোক সমস্ত সত্যিটা মেনে নিতে চেয়েছিল। অশোক যদি মানতে নাই চাইতো তাহলে তো সে ভয় পেয়ে টাকা নিয়ে যেত। সে কেন টাকা নিয়ে গেল না? তুমি বা কেন সেখানে টাকা নিয়ে গিয়েছিলে? সামিরা তখন বলে, তুমি এত কনফিডেন্সিয়ালি কি করে বলছো যে অশোক টাকা নিয়ে যায়নি? এটি তুমি কি করে জানলে? এখানেই আসে গল্পের বড় টুইস্ট। আসলে সেই ব্ল্যাকমেলার হলো বিক্রম নিজে। সে তাদের সমস্ত কথাই মোবাইলে শুনেছিল। আসলে অশোক সমস্ত সত্যটা বলতে চেয়েছিল, কিন্তু তুমি এই জীবনযাপনটি অনেক পছন্দ করেছিলে, যার জন্য তুমি এটি মানোনি। তুমি শুধু দেখানোর জন্য তার কথায় সম্মতি দাও, তারপর তোমরা দুজনে ঘনিষ্ঠ হও। এরপরে তুমি তাকে গুলি করে হত্যা করো। আমি যখন এটি বুঝতে পারলাম কিছু একটা গন্ডগোল, তখন আমি তোমাদের আটকানোর জন্য গেলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে, তুমি তাকে মেরে ফেলেছো। সামিরা এবার বলে, তুমি এতক্ষণ ধরে তার মানে আমাকে বোকা বানাচ্ছিলে, তোমার এই সমস্ত কিছু আগের থেকেই জানা ছিল। তখন বিক্রম বলে, দেখো ম্যাডাম, আমি যা করেছি শুধু টাকার জন্য করেছি। তুমি চাইলে আমি এখনও তোমাকে সাহায্য করতে পারি, এই জন্য আমার বিনয় বর্মার বডি দরকার। এরপরে গল্প আবার অতীতে ফিরে যায়, যেখানে দেখা যায় বিনয় বর্মাকে আসলে সামিরা নিজেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। পরে সে অশোককে ওপরে তুলতে দিয়েছিল এবং নিজেই বিনয় বর্মাকে মারার জন্য নিচে থেকে যায়। কিন্তু দেখা যায় বিনয় বর্মা সেখানে নেই, কারণ সে এখনও মরেনি। সে এখনও হাঁটতে পারছিল। সে সেখান থেকে পালানোর জন্য রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল। সে যখন সেই মন্দিরটার কাছে চলে আসে ঠিক সেই সময় সামিরা পেছন থেকে একটি কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে, আর তখনই বিনয় বর্মার মৃত্যু হয়। তারপর সে মন্দিরের পাশে একটি খোলা গর্ত পায়, যেখানে বিনয় বর্মাকে সে ফেলে দেয় এবং তার উপরে মাটি দিয়ে প্রতিবাদের একটি ঝান্ডা গেড়ে দেয়। এসব কথা শোনার পরে বিক্রম তাকে বলে, একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? এরপর বিক্রম ফায়ার অ্যালার্ম থেকে একটি রেকর্ডিং ডিভাইস বের করে। তোমাদের মনে আছে সে রুমের ভেতর প্রবেশ করার পরেই ফায়ার অ্যালার্মের ব্যাটারি খুলেছিল, তখন সে এটি করতেই ওপরে উঠেছিল। অর্থাৎ এতক্ষণ ধরে তাদের মধ্যে সমস্ত কথোপকথনই রেকর্ড হয়েছে। এটি দেখেই তো সামিরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রেগে বলে, ওটি আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। আর ঠিক সেই সময়েই সেখানে পুলিশ চলে আসে। সামিরা বলে, আপনারা বিক্রমকে গ্রেপ্তার করুন, কারণ সে আমার কাছ থেকে কোটি টাকার ঘুষ নিয়েছে। আর এখানেই আসে গল্পের সব থেকে বড় টুইস্ট। তখন সেই ইন্সপেক্টর বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, কারণ আমি হচ্ছি এসআই বিক্রম, আর আপনি যার কথা বলছেন সে হচ্ছে বিনয় বর্মার ছেলে আদর্শ বর্মা। অর্থাৎ আমরা যাকে গল্পের শুরু থেকেই ভাবছিলাম এসআই বিক্রম, সেই হচ্ছে আদর্শ বর্মা। আদর্শ বারবার স্টেশনে এসে তার বাবার খোঁজ করতো। এরপর সে বিক্রমের সাথে মিলে একটি প্ল্যান সাজায়, আর এরপরে
যা হয় সেটি তো তোমরা দেখলেই। আর গল্পের একেবারে শেষে আদার্স তার মাকে নিয়ে সেখানে যায় যেখানে স্বামীরা তার বাবাকে দাফন করেছিল। আর এর সাথেই আজকের এই রহস্যভরা গল্পটি শেষ হয়। তো গল্পটির কোন পার্টটি তোমাদের সব থেকে রহস্যভরা মনে হয়েছে সেটি অবশ্যই জানিও, এবং এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থেকো। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।